নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নীতিন গাডকারি কয়েকদিন আগেই আপনাদের মনে থাকবে যে সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে একদম কিন্তু মুখ খুলেছিলেন, কিন্তু সেবার যতটা না মুখ খুলেছিলেন তার থেকে এবার কিন্তু একদম বেশি মুখ খুললেন। এবং শুধু মুখ খুললেন তাই নয়, সরকার নিকম্মা এমন একটা কথা বলে দিলেন নীতিন গাডকারি। এবং তিনি একদম কোথাও গিয়ে মোদী সরকারকে কিন্তু এই মুহূর্তে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সেই সময়টায় যখন সামনে এগিয়ে আসছে নরেন্দ্র মোদীর ৭৫ বছরের জন্মদিন। এবং ৭৫ বছরের জন্মদিন মানে আপনারা বুঝতেই পারছেন যে কিসের দিকে এই মুহূর্তে ইঙ্গিতটা উঠছে, যে ৭৫ বছর হয়ে গেলে কিন্তু একদম মোহন ভাগবত যে কথাটা বলে দিয়েছিলেন যে একদম কুর্সি থেকে সরে যেতে হয় এবং নতুন অন্য কাউকে সুযোগ দিতে হয়। ৭৫ বছরের জন্মদিন কিন্তু একটাই দিকে নির্দেশ করে। সুতরাং সেই দিকে নীতিন গাডকারি হঠাৎ করে নরেন্দ্র মোদীকে নির্দেশ করছেন কিনা, এবং নির্দেশ করলেও তার পেছনে কার মদত আছে, সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। নীতিন গাডকারি কি বলছেন দেখাবো আপনাদের, তার সঙ্গে আবারও মনে করিয়ে দেব একদম এই মুহূর্তে কারা কারা কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলছে। সেটা চিরাগ পাসওয়ান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জেডিইউ এর গিরিরাজ যাদব, তিনি সংসদের বাইরে দাঁড়িয়েই বলছেন যে এই সরকার যেটা করছে সঠিক কাজ করছে না। সুতরাং সামগ্রিকভাবে এই মুহূর্তে এনডিএ সরকারের মধ্যে কিন্তু একটা বিশাল ভাঙনের ছবি। নরেন্দ্র মোদী সরে গিয়ে তার রিপ্লেসমেন্টে কে বসবেন, দেশের একদম ক্ষমতায় হাল ধরবেন, নতুন প্রতিচ্ছবি বিজেপি প্রতিষ্ঠা করবেন, সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটা জল্পনা আবারও উস্কে দিলেন নীতিন গাডকারি। সেই সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। লাস্ট খবর, এই মুহূর্তে আপনারা জানেন যে নীতিন গাডকারি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যখন থেকে 2024-এর লোকসভা নির্বাচন হয়েছে তারপর থেকে খুব একটা কখনোই পছন্দ করেন না। এমনকি একদম সরাসরি নীতিন গাডকারি 2024-এর লোকসভা নির্বাচনের পরে বলেও ছিলেন যে আমার কাছে ইন্ডিয়া জোটের তরফ থেকে অফার রয়েছে যে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে ইন্ডিয়া জোট আমাকে সমর্থন করবে, কিন্তু আমি লয়ালিটি দেখিয়েছি। মনে আছে আপনাদের নিশ্চয়ই সেই ঘটনা, 2024-এর লোকসভা নির্বাচনের পরেই একদম নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের ঠিক আগে নীতিন গাডকারি এই কথা বলেছিলেন। তার পরবর্তীতেও নীতিন গাডকারি বেশ কিছু কথা বিভিন্ন সময় বলেছিলেন। কয়েকদিন আগেই আপনাদের মনে করিয়ে দিয়ে আরো একবার তিনি বলেছিলেন এই মুহূর্তে যেভাবে সরকার চলছে তাতে গরিব আরো গরিব হচ্ছে এবং মানুষ, বেশ কিছু মুষ্টিবদ্ধ মানুষের হাতে টাকা কেন্দ্রীভূত হচ্ছে। এদিন নীতিন গাডকারি যা বলেছিলেন আজকে যেন তার থেকে কয়েক গুণ এগিয়ে গেলেন তিনি। আজকে একদম সরাসরি বললেন যে সরকার নিকম্মা, একদম সরাসরি বলে দিল সরকার নিকম্মা। কারণ তিনি বলছেন তিনি নাকি 300 স্টেডিয়াম নাগপুরে করবেন ভেবেছিলেন, কিন্তু সরকার এতটাই নিষ্কর্ম, এতটাই নিকম্মা, তার জন্য তাকে করতে দেওয়া হয়নি 300 স্টেডিয়াম। মুহূর্তে যে জল্পনাটা আবারও উস্কে উঠেছে যে 17ই সেপ্টেম্বর আসছে নরেন্দ্র মোদীর 75 বছরের একদম জন্মদিন, এবং তার আগে নীতিন গাডকারির এই যে এই ধরনের বক্তব্য নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে, কোথাও গিয়ে একদম টোন কেটে যে কথাবার্তা, কোথাও গিয়ে যে একদম ডিফেম করা, দেশের প্রধানমন্ত্রী যে সরকার চালাচ্ছেন সেই সরকারের একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, যিনি 3টে মোদী সরকারই কনজিকিউটিভলি একদম পরপর মন্ত্রী থেকেছেন, একই দপ্তরে থেকেছেন, তাকে এইভাবে যদি আমরা বলতে শুনি যে সরকার নিষ্কর্মা, তাহলে কিন্তু অবশ্যই এই মুহূর্তে কোথাও গিয়ে একটাই গন্ধ উঠে আসে যে একদম সরকারে থেকে সরকার বিরোধিতায় মত্ত হয়েছে নীতিন গাডকারি, এবং বিজেপি সেটাকে অ্যালাউ করছে। সুতরাং কোথাও গিয়ে আরএসএস এর একটা প্রচ্ছন্ন মদতা রয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতেই পারছি। এবং এই মুহূর্তে নীতিন গাডকারিকে কি কোথাও গিয়ে বিজেপির মধ্যে একদম নরেন্দ্র মোদীর রিপ্লেসমেন্ট হিসেবে চাইছেন মোহন ভাগবত, সেইটাই কি ঘটবে, নাকি একদম এই মুহূর্তে কোনোভাবেই নরেন্দ্র মোদী তার সিট ছেড়ে দেবেন না, তেমন একটা সিচুয়েশন। কিন্তু এই মুহূর্তে আপনাদের যদি আরো একটা গুরুত্বপূর্ণ খবরের কথা বলি, যে বিহারের খবর আপনাদেরকে জানিয়েছি যে চিরাগ পাসওয়ান তিনি সরাসরি কিন্তু বলে দিয়েছেন যে বিহারে জঙ্গলরাজ সরকার চলছে। সুতরাং একদম সরাসরি একদিকে যেমন চিরাগ পাসওয়ান নীতিশ কুমারের সরকারের একদম বিরোধিতা করছেন, ঠিক তেমনভাবে নীতিন গাডকারি একদম কেন্দ্রীয় মোদী সরকারের বিরোধিতা করছেন। অন্যদিকে আপনাদের যে বিভিন্ন স্টেটের ছবিগুলো যদি দেখাই, যে সামনেই আসছে বিহার ভোট, বিহার ভোটে যদি এনডিএ সরকারে হেরে যেতে হয় এবং তার পরবর্তীতে নীতিশ কুমার যদি না থাকেন, তাহলে কিন্তু বেশ খানিকটা চাপেই পড়বে নরেন্দ্র মোদীর ইমেজ। এবং নরেন্দ্র মোদীর যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয়, 2014 সাল থেকে সারা ভারতবর্ষে কিংবা তার আগেও গুজরাটে তিনি যে ইমেজটা তৈরি করেছিলেন, সেটা কিন্তু
তার একদম যে প্রতিচ্ছবি, নরেন্দ্র মোদী মানেই একদম রীতিমতন ধপধপে সাদা একটা বিষয়, নতুন একটা ভারত গড়ার স্বপ্ন, সেই ইমেজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদী আছেন মানে মোদী হ্যায় তো মুমকিন হ্যায় যে বক্তব্যটা, সেই ইমেজটা কোথাও গিয়ে কিন্তু প্রত্যেকটা রাজ্যে নষ্ট হবে। এবং বিহার, তারপর পশ্চিমবঙ্গ, তারপর তামিলনাড়ু, প্রত্যেকটা রাজ্যে এখন যেখানে ভোট হবে সেই জায়গায় ভোটগুলো কিন্তু একদম নরেন্দ্র মোদীর বিপক্ষে যেতে চলেছে, তেমনই কিন্তু একটা পর্যবেক্ষণ। এবং বিহার এখনো পর্যন্ত ডবল ইঞ্জিন সরকার চলছে, কিন্তু সেই ডবল ইঞ্জিন সরকার কতদিন চলবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন কিন্তু বিভিন্ন মানুষজন। তার কারণ ইতিমধ্যেই ডবল ইঞ্জিন সরকারের একজন সাংসদ গিরিধারী যাদব তিনি বলছেন যে এই যে নতুন এসআইআরটা, সেটা রীতিমতন ভারতবর্ষে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এবং আমার ছেলে আমেরিকায় থাকে, সেখান থেকে এসে সে কিভাবে এসআইআর একদম নতুন ফর্ম ফিল আপ করবে, এই ধরনের কথাবার্তা যখন বলছেন একদম জোট সঙ্গী হয়ে একজন এমপি, তখন বোঝাই যাচ্ছে যে এনডিএ সরকারের মধ্যে কিন্তু রীতিমতো অন্তর্দ্বন্দ্বের একটা ছবি উঠে আসছে। এবং একদম কেন্দ্রীয় লেভেলে নীতিন গাডকারি সেই অন্তর্দ্বন্দ্বটাকে আরো দিনে দিনে যেন সেই অন্তর্দ্বন্দ্বের যে আগুন সেখানে ঘি ঢালছেন। তিনি একসময় বলে উঠছেন যে একদম আদানি এবং আম্বানি, তাদেরকে নাম না করেই তিনি বলছেন যে বেশ কিছু মুষ্টিবদ্ধ লোক তাদের হাতেই টাকা একদম মুষ্টিবদ্ধ আছে এবং কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে অর্থনীতি, গরিব একদম গরিব হয়ে যাচ্ছে, একদম কখনো গিয়ে সরকারকে নিকম্ম বলে দিচ্ছেন তিনি। তার সঙ্গে এই অনুষ্ঠান থেকে আরো বিস্ফোরক যে মন্তব্যটা করেছেন নীতিন গাডকারি, তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে বয়স এবং কুর্সি শেষ পর্যন্ত থাকে না, সব সময় কারোর সঙ্গেই থাকে না, একটা সময়ের পর তাকে ছেড়ে দিতে হয়। সুতরাং এই যে কথা, সেটা কিন্তু আরো ইঙ্গিতপূর্ণ। কেন হঠাৎ করে এই মুহূর্তে বারংবার নরেন্দ্র মোদীর যখন 75 বছরের জন্মদিন আসছে, তখন নীতিন গাডকারি কিংবা কখনো মোহন ভাগবত তাকে এই কথাগুলো মনে করিয়ে দিচ্ছেন, এই প্রশ্ন উঠতে বাধ্য। এবং এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে চিরাগ পাসওয়ান, তার দল, যে দল 243টা আসনেই লড়বে বলেছিল, তার দল ছেড়ে 38 জন নেতা ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন বিহারে, তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে। সুতরাং কোথাও গিয়ে অবস্থা ভালো নয় ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে অ্যালায়েড পার্টিগুলো তাদের নিজেদের মধ্যেই। সুতরাং বুঝতেই পারছেন যে এনডিএ সরকার কমজোর হচ্ছে, এবং সেই ছবিটা কিন্তু প্রত্যেকটা রাজ্যে উঠে আসছে এবং আসবেও 2026-এ পশ্চিমবঙ্গে, এবং তার সঙ্গে আমরা কিন্তু জানি যে তামিলনাড়ুতে ভোট রয়েছে, কেরালায় ভোট রয়েছে, কোথাও কিন্তু খাতা খুলতে পারবে না ভারতীয় জনতা পার্টি, এবং সেটা তারা জানে। এবং সবচেয়ে চিন্তার বিষয়, 2027 সালের একদম শুরুতেই কিন্তু রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন, এবং উত্তরপ্রদেশে এই মুহূর্তে লোকসভা ভোটের যা রেজাল্ট, তাতে কিন্তু একদম সরাসরি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির সরকার এবার একদম বেরিয়ে যেতে চলেছে, অর্থাৎ বিরোধীর আসনে বসতে চলেছে। এটা কিন্তু এই মুহূর্তে একদম মোটামুটি ধরে নেওয়া যায়, তার কারণ অখিলেশ যাদব কংগ্রেসের সাথে যেভাবে লড়াই করছে, কংগ্রেস এবং অখিলেশ যাদব মিলিয়ে সরাসরি যেভাবে 43টা সিট একদম উত্তরপ্রদেশ লোকসভায় পেয়েছে, সেটাকে যদি 7 দিয়ে গুণ করা হয়, তাহলেই কিন্তু কোথাও একদম উত্তরপ্রদেশের যে বিধানসভা, সেখানে 403টে সিট আছে, তার মধ্যে সরাসরি ম্যাজিক ফিগার কিন্তু তাতেই পেয়ে যাবে অখিলেশ যাদব এবং কংগ্রেস সরকার। সুতরাং বুঝতেই পারছেন যে অখিলেশ যাদবের সরকার তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশে 2027 সালে। তার আগে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু প্রত্যেকটা বিরোধী রাজ্যে আবার সেই সরকার রিপিট হওয়ার একটা কিন্তু ইন্ডেক্স এই মুহূর্তে দেখা যাচ্ছে, আমরা যা বিভিন্ন সমীক্ষা বা বিভিন্ন পর্যবেক্ষকরা যা বলছেন তার মাধ্যমে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে যদি বিহার হাতছাড়া হয় এবং 2027 সালে আবারও যদি উত্তরপ্রদেশ হাতছাড়া হয় ভারতীয় জনতা পার্টির, মোদীর ইমেজটা কিন্তু অবশ্যই ভাগবে, এবং একদম মোদীর ইমেজ যে কাজ করবে না তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালার ক্ষেত্রে, সেটা আরো একবার প্রমাণিত হবে। সুতরাং কোথাও গিয়ে নরেন্দ্র মোদী ইমেজ যে ভাঙবে এবং তার বয়সও হয়ে যাচ্ছে, তাকে সরে যেতে হবে, সেটা কিন্তু কোথাও গিয়ে মনে করিয়ে দিতে চাইছে আরএসএস, এবং সেই কথাটাই মুখ দিয়ে বারংবার প্রমাণ করে দিচ্ছেন একদম নীতিন গাডকারি, কেন্দ্রীয় মন্ত্রী যিনি। এবার নীতিন গাডকারিকে কি কোথাও গিয়ে সরিয়ে দেওয়া হবে, তেমন কি কোনো একটা আমরা ইঙ্গিত পাবো? ঠিক যেমন ভাবে জগদীপ ধনকরকে একদম উপরাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে হলো, নাকি নীতিন গাডকারির পেছনে আরো বড় ব্যাকআপ রয়েছে, গুজরাট লবির থেকেও বড় ব্যাকআপ, অর্থাৎ নাগপুরের ব্যাকআপ রয়েছে নীতিন গাডকারির কাছে? কি মনে করেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই মুহূর্তে মোদী সরকার যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তারা যে কোনো স্টেপ নেওয়ার আগে কিন্তু বেশ খানিকটা ভাবতে বাধ্য হবে, এবং বিহার তারা যে কোনো প্রকারে জেতার চেষ্টা করবে, কিন্তু কিভাবে এই মুহূর্তে বিহারে জিতবে আমরা এখনো পর্যন্ত জানি না। বিহারে আইএনডিএ জোটের যেরকম একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে, তাতে বিহারে কিন্তু বেশ খানিকটা টাফ লড়াই হবে, এটুকু অন্তত বলাই যায়। এবং এই মুহূর্তে গতবারের থেকে 2020 সালেও একদম গায়ে গায়ে জিতে গিয়েছিল এনডিএ জোট, একদম 110টা আসন পেয়েছিল আইএনডিএ জোট, এবং একদম 120টা আসন পেয়ে কিন্তু জিতে গিয়েছিল এনডিএ সরকার, অর্থাৎ একদম নীতিশ কুমারের সরকার। সেটা কিন্তু এবারে আর হওয়ার বিশেষ চান্স নেই, যদি না কোনো কারচুপি, যদি না কোনো অন্য পদ্ধতি অবলম্বন করা হয়। সুতরাং বুঝতেই পারছেন যে এই মুহূর্তে নীতিশ কুমার কিংবা একদম সরাসরি
চিরাগ পাসওয়ান, তাদেরকে নিয়ে যেমন টেনশনে আছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, ঠিক তেমন ভাবেই তাদের নিজেদের কেন্দ্রীয় মন্ত্রী, বরিষ্ঠ বিজেপি নেতা নিতিন গাডকারি যেভাবে মুখ খুলছেন, সরকার নিকাম্মা, একদম বলে দিচ্ছেন সরকার কাজ করতে দেয় না, একদম চলমান গাড়িতে পাংচার করে দেয় সরকার, এই ধরনের যে কথাবার্তাগুলো বলছেন, সুতরাং বিজেপির কাছে নিতিন গাডকারি একটা মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছেন, তেমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন নিতিন গাডকারির পরবর্তী পলিটিক্যাল ক্যারিয়ার কি হয়, গুজরাট লবি তাকে ডেকে সাবধান করেন নাকি একদম ইস্তফা দেওয়ার জন্য চাপ দেয়, সেটাই এখন দেখার বিষয়। এবং অবশ্যই নিতিন গাডকারির ব্যাকআপ তো কিছু একটা রয়েছে, যার ফলে তিনি এত কথা বলছেন। যে নিতিন গাডকারি খুব একটা বেশি কথাবার্তা কখনোই বলেন না, সেই নিতিন গাডকারি যদি পরপর এরকম ইম্পর্টেন্ট কথাবার্তা বলতে থাকেন এবং ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলতে থাকেন, তাহলে তো কিছু না কিছু রয়েছে তার পেছনে একদম সাপোর্ট করার মতন, সেটা তো মনেই হয়। সুতরাং সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।